আচ্ছা, বুঝলাম। আমি চলে গেলে তুমি তোমার বাসায় থেকো। এখন সব বাদ দিয়ে কাছে এসো, একদম কাছে এসে বুকে মাথা রাখো, মিশে যাও তোমার মানুষের সঙ্গে। নয়না জিয়ানের বুকে মাথা রেখে শুয়ে পড়ল। জিয়ান নয়নাকে নিজের সঙ্গে মিশিয়ে নিল, নয়নার মাথায় চুমু দিয়ে বলল, পিচ্ছে একটা কিউট বউ পেয়েছে, সবকিছুর ওভার থিঙ্কিং করে। এই যে পিচ্ছে বউ, এইটুকু মাথায় ইয়া বড় বড় লম্বা চুল, এতটুকু মাথায় এত প্রেশার দিয়ে চলবে না। তুমি জিয়ান রয়েছে চৌধুরীর অর্ধাঙ্গিনী, আমি বেঁচে থাকতে তোমার কাছে আসার সাহস কারো হবে না। নয়না জিয়ানের বুকে আলতো করে চুমু দিচ্ছে। জিয়ান নয়নার কানে ফিস ফিস করে বলল, কি গো বউ, আগুনে ঘি ঢালার কাজ করছে কেন? উত্তাপ বাড়লে কিন্তু তোমাকেই শান্ত করতে হবে। নয়না লজ্জা পেল, আলতো কামড় বসিয়ে দিল জিয়ানের বক্ষে। জিয়ান এক ঝটকায় নয়নাকে ঘুরিয়ে তার উপর ঝুঁকে নেশালো কণ্ঠে বলল, আই নিড ইউ। এই মুহূর্তে আমার তোমাকে চাই, একদম পুরোপুরি। নয়না নিজেও বেসামাল হচ্ছে, শক্ত করে খামচে ধরল বেডশিট। জিয়ান নয়নার গলায় মুখ ডুবালো, রাতের অন্ধকারের সঙ্গে মিলিয়ে যেতে লাগলো একজোড়া কপত কপতি। জাহিন হাসপাতালের বেডে হেলান দিয়ে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। সে যা চায় তা ঠিক নয়, কিন্তু তার মন তাকে দিয়ে তা করাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে বলল, আমি সারা জীবন নিঃসঙ্গ থাকবো, ঠিক চাঁদের মতো। জাহিন হঠাৎ কিছু একটা ভেবে হাসল। তার হাসির কারণ কি সেটা ঠিক বোঝা গেল না। অন্তর জাহিনের জন্য ছুটে এসেছে, জাহিনের বেডের পাশে দাঁড়িয়ে বলল, কি হয়েছে তোর? আরে বলিস না, ঋতুর সুইসাইড কেসের তদন্তের জন্য বেরিয়েছিলাম। এরপর ভাইয়ের সঙ্গে দেখা, তাকে বাঁচাতে গিয়ে সামান্য লেগেছে, ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি, তেমন গুরুতর আঘাত নয়। ঋতুর কি অবস্থা? অন্তর দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো আর বাঁচবে না। আমার হাসি খুশি বোনটা এখন মৃত্যুর পথে। আমি ভাই হয়ে কিছু করতে পারছি না। তুই টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই ভেঙে পড়লে চলবে না। জাহিনের বিরক্ত লাগছে অন্তরকে। হঠাৎ তার একা থাকতে ইচ্ছে করছে। মনে হচ্ছে পৃথিবীর এমন কোনো স্থানে যেতে যেখানে তার ছাড়া আর কোনো মানুষ নেই। মানুষের উপস্থিতি তার সহ্য হচ্ছে না। অন্তর চলে গেল, তার হাতে সময় নেই। জাহিন নিজের ফোন বের করে কাউকে কল করলো। 2 মিনিট কথা বলে ফোনটা ছুঁড়ে ফেললো। কর্তব্যরত নার্স দ্রুত এসে বলল, কোনো সমস্যা স্যার? আপনার কিছু লাগবে? জাহিন গর্জে উঠে বলল, এই মুহূর্তে আমার রুম থেকে বের হয়ে যান, নয়তো মেরে ফেলবো। নার্স ঘাবড়ে গেল। রুম থেকে বের হয়ে ডাক্তারকে ইনফর্ম করলো। ডাক্তার নাজিম চৌধুরীকে কল করলো। নাজিম চৌধুরী মাত্র বাসায় ঢুকেছিলেন, সঙ্গে সঙ্গে বের হয়ে এলেন। তার এই ছেলেটাকে তিনি ঠিক বুঝতে পারেন না। ছোটবেলা থেকেই খুব জেদি আর একরোখা, কখন যে কি করে কিছুই জানা যায় না। বাবা হয়েও ছেলের সম্পর্কে তিনি তেমন কিছুই জানেন না। সকালের আলো এসে নয়নার মুখে পড়তেই পিটপিট করে চোখ খুলল নয়না। পুরোপুরি ঘুমের রেশ কাটেনি। নয়নার ঘুম কাতরে নিভু নিভু চোখ নিয়ে হাত দিয়ে জিয়ানকে খুঁজতে লাগলো, কিন্তু তার পাশে কেউ নেই। দ্রুত চোখ খুলে ফেললো। হঠাৎ যেন ঘুম গায়েব হয়ে গেল। কোথায় গেল মানুষটা? গায়ে কমফোর্ট টেনে নিজেকে ঢেকে নিল। বেডের পাশ থেকে শাড়ি তুলে গায়ে জড়িয়ে নিল। দ্রুত বেড থেকে নেমে কমফর্ট থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বারান্দায় করিডোরে খুঁজলো, না পেয়ে সোজা নিচে চলে এলো। মেহেনুর তখন পাউরুটিতে মিক্সড ফ্রুট জ্যাম লাগাচ্ছে। একজন সার্ভেন্ট দাঁড়িয়ে আছে, আর কেউ নেই টেবিলের আশেপাশে। নয়না সার্ভেন্টের উদ্দেশ্যে বলল, বাকিরা সবাই কোথায়? মেহেনুর পাউরুটি থেকে একটা বাইট নিল। পাউরুটি চিবোতে চিবোতে বলল, আম্মি আর আঙ্কেল হাসপাতালে। তুমি কাকে খুঁজছো? রেজা কোথায়? রেজা বাসায় নেই। না। বলেই নয়না উপরে চলে এলো। বেডের ওপর বসলো মুড অফ করে। নিজের ফোনটা বের করে জিয়ানকে পরপর কয়েকবার কল করলো। ওপাশ থেকে কোনো রেসপন্স নেই, রিং হয়ে কেটে যাচ্ছে। নয়না আয়নার সামনে দাঁড়ালো, আয়নার দিকে তাকিয়ে নিজেকে ভালোভাবে লক্ষ্য করলো। দুহাতে মুখ ঢেকে বলল, আপনি চলে গেলে আমি থাকবো কি করে? আপনাকে খুব মিস করবো যে মিস্টার প্লেন ড্রাইভার। আজকে দিনটা তো আমাদের হওয়ার কথা ছিল। কোথায় গেলেন আপনি? চলে আসুন প্লিজ, মিস ইউ। নয়নার চোখের পাপড়ি ভিজে উঠল চোখের জলে। হঠাৎ তার চোখে পানি কেন এলো? নয়না নিজেও বেশ অবাক হলো। একজন সার্ভেন্ট ট্রেতে করে নয়নার খাবার নিয়ে এলো। খাবার রেখে বলল, বড় সাহেব আপনাকে নাস্তা করে রেডি থাকতে বলেছেন। রেজা? জি বৌমনি।
কখন বললো? রেজা কোথায় বের হয়েছে এত সকালে? তা তো জানি না, যাওয়ার সময় বলে গেছেন নাস্তা করে নিন। নয়না সোফায় বসে ট্রের দিকে তাকাতেই অবাক হলো। তার পছন্দের সব খাবার, ক্ষীর, লুচি, মুচমুচে পরোটা, ঘন দুধ চা, সাথে ফ্রেশ অরেঞ্জ জুস, পাশে রাখা দুটো ডার্ক চকলেট, নয়নার পছন্দের ব্রেকফাস্ট। নয়না মনে মনে বলল, আচ্ছা, কেউ কি এত ভালোবাসতে পারে? না বলতেই মনের কথা পড়তে পারে? আসলে কি ভালোবাসা এত মধুর হয়? এসব কোনো কল্পনা নয় তো? নাকি আমি আমি আমার পড়া উপন্যাসের কোনো অধ্যায় এটা? যদি এমনটা হয় তবে আমি চাই এই কল্পনা কখনো শেষ না হোক। যুগ যুগ আমি উপন্যাসের এই অধ্যায়ে আটকে থাকতে চাই। একজন সার্ভেন্ট রুমে গুছাচ্ছিল। সে বলল, বৌমনি, চা ঠান্ডা হয়ে গেছে, গরম করে এনে দিব? না, দরকার নেই। আমি আসি বৌমনি, দরকার পড়লে ডেকে পাঠাবেন। জি অবশ্যই। নয়না মুচমুচে পরোটা চায়ে ডুবিয়ে খেতে খেতে ভাবছে, আচ্ছা, মাত্র 17 বছর বয়সে আমি এমন স্বপ্নের মতো জীবন পেয়ে গেলাম। এই জীবনের আয়ু কত যুগ হবে? এইভাবে ভাবার বাজে অভ্যাস নয়নার। এসব ভাবনার মাঝে ধুম করে একজন রুমে ঢুকে বলল, আগুন জ্বলেছে আমার মনে, আর তুমি নাস্তা করছো সঙ্গোপনে। আপনি? কিসের আপনি? ননদকে কখনো আপনি বলতে হয় না ডিয়ার ভাবি, তুমি করে বলো। কি করেছি আমি? এইটাই তো সমস্যা ভাবি, তুমি কেন কিছু করছো না? তোমার তো কিছু করা উচিত। কি করা উচিত? কি বলছো তুমি? ইস, নিব্বি ভাবি পেয়েছি, আমার চোখ দেখে মন পড়তে পারে না। বুঝিয়ে বলো, তাহলে বুঝবো আমি। আচ্ছা, নাস্তা শেষ করে বোঝাচ্ছি। নয়না ক্ষীর দিয়ে লুচি খাচ্ছিল। এটা তার খুব প্রিয় একটা খাবার। বা হাতে ফোনটা নিল জিয়ানকে কল করতে। ফোনের স্ক্রিনে জলজল করছে জিয়ানের টেক্সট। জান, নাস্তা করে সুন্দর টুকটুকে বসে যা, রেডি হও, আজকে তোমাকে নিয়ে এক জায়গায় যাব। নয়না ঠোঁটের কোণে মুচকে হাসি ফুটে উঠল। মন ভালো করার জন্য প্রিয় মানুষের ছোটোর একটা টেক্সট বা একটা কলই যথেষ্ট। কি অদ্ভুতভাবে আমরা নিজের সুখ অন্যের কাছে দিয়ে দিই। হাসছো কেন ভাবি? তোমার এখন প্রেম করতে হবে না, দ্রুত খেয়ে আমার বুকে আগুন নেবাও। যদি নেভানোর বদলে আগুনে ঢিয়ে দিলে দিই? জ্বলে আঙ্গার হয়ে যাব। নয়না হেসে বলল, অন্তর কোনোভাবেই কোনো প্রমাণ ধরে রাখতে পারছে না। সব প্রমাণ কেমন অদ্ভুতভাবে গায়েব হয়ে যাচ্ছে। যে তিনজনের অস্তিত্ব পাওয়া গিয়েছিল তাদের ডিএনএ ম্যাচ করে রিপোর্ট রেখেছিল, কিন্তু এখন তা পাওয়া যাচ্ছে না। এই কক্ষে আমরা তিনজন ছাড়া আর কেউ যায় আসে না। এ কক্ষে আমরা তিনজন ছাড়া আর কেউ আসে না, জানেও না এখানে কি থাকে। তাহলে কি জাহিন আর রাফির মধ্যে কেউ গাদ্দারি করছে? জাহিন তো ক্লিনিকে, বাকি রইল রাফি। অন্তর নিজের হাত মুষ্টিবদ্ধ করে বলল, আমার বোনের সাথে অন্যায়কারীকে সাহায্য করা কেউ ছাড় পাবে না। অন্তর বেঁচে থাকতে কিছুতেই না। অন্তর চোয়াল শক্ত করে আন্ডারগ্রাউন্ডে অবস্থিত রুম থেকে বেরিয়ে এসে একটা সিগারেট ধরালো। মেইন রোডের সাইডে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে অন্তর। সিগারেট শেষ না হয়ে ছুঁড়ে মারল সামনে আর পিছে না তাকিয়ে। তুষির হাতে শপিং ব্যাগ। তুষি মাগো বলে চিৎকার করলো। তুষির গলার আওয়াজ পেয়ে অন্তর পিছু ফিরল। তুষি অগ্নিদৃষ্টিতে অন্তরের দিকে তাকিয়ে বলল, অসভ্যতা করার আর জায়গা পাননি? সকালবেলা রাস্তায় দাঁড়িয়ে অসভ্যতা করছেন? বাড়িতে কি মা বোন নেই নাকি? অন্তর নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। তুষির গলা চেপে ধরে বলল, বাড়িতে মা বোন আছে বলেই অসভ্যতা কাকে বলে তা দেখাতে পারলাম না। ততক্ষণে মানুষ জড়ো হয়ে গেছে। অন্তর দ্রুত গলা ছেড়ে দিয়ে বাইক নিয়ে পালিয়ে গেল। উৎসুক জনতা কিছু বুঝে ওঠার আগে তুষি চিৎকার করে বলল, আরে দাঁড়িয়ে দেখছেন কি? গুন্ডাটাকে ধরুন। ততক্ষণে অন্তর ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। দর্জির দোকান থেকে ড্রেস আনতে গিয়েছিল তুষি। হাত থেকে ব্যাগটা পড়ে গিয়েছিল। তুষি ব্যাগটা তুলে নিয়ে বলল, আর একবার পাই তোকে, তারপর বোঝাবো তুই শিখেছিস। লাবিব জেলে আজ কতদিন। সে বাসার খাবার খায় না কতদিন হলো। কতদিন হলো মায়ের ভালোবাসা পায় না। রাগে চোয়াল শক্ত করে বলল, তোকে আমি শান্তিতে থাকতে দেব না নীলাঞ্জনা। তুই আমার জীবন ধ্বংস করে কি করে শান্তিতে থাকিস আমি দেখে নেব। একবার শুধু বের হয়ে এই কারাগার থেকে তোর সব সুখ আমি কেড়ে নেব।
নীলাঞ্জনা মাথা নিচু করে বসে আছে। শিল্পী বেগম রেগে আছেন। নীলাঞ্জনা প্রেগনেন্ট, এটা শুনেই তিনি রেগে গেছেন। গম্ভীর কণ্ঠে বললেন, কয় মাস হলো? 2 মাস। তোর লজ্জা করলো না? এখন তোর এই বাচ্চাকে কি করবি? নষ্ট করা ছাড়া আর তো কোনো উপায় নেই। আমার গর্ভে এমন এক মেয়ে জন্ম নিল, তোর মাথায় কোনো জ্ঞান নেই? বিয়ে করে মাস পেরোতে না পেরোতে প্রেগনেন্ট? যা করেছিস করেছিস। আজ সন্ধ্যায় আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি। এটাকে এখানেই শেষ করে ফেল। এমনিতেই ডিভোর্সি মেয়ে, তার উপর এক বাচ্চার মা হলে আর কেউ নেবে? নীলাঞ্জনা গর্জে উঠল, আমার বাচ্চা এই পৃথিবীতে আসবে, তাকে আসতেই হবে। আমার আর কাউকে লাগবে না, লাগলে ভিক্ষা করে মানুষ করব। তবুও আমার সন্তানকে আমি পৃথিবীর আলো দেখাবো। পারবো না আমি আমার নিজের সন্তানকে হত্যা করতে। শিল্পী বেগম ঠাস করে চর বসিয়ে দিলেন নীলাঞ্জনার গালে। এতই যখন শখ, তখন এত সুন্দর টাকাওয়ালা ছেলে রেখে গাঁজাখোরের কাছে কেন গেলি? পালিয়ে গেলে মানুষ এমন কারো কাছে যায় যে পরবর্তীতে বড় কথা বলতে পারে। দেখো, এর জন্য আমি গিয়েছিলাম। তুই কি করেছিস? বংশের মুখে চুনকালি দেওয়া ছাড়া। তোর কথা শুনবো না। সন্ধ্যায় আমার সাথে যাবি। নিজের বোনের লাশের পাশে বসে আছে অন্তর। একজন ভাইয়ের জন্য এর চেয়ে বড় যন্ত্রণার আর কি হতে পারে? মেয়ে হলে নিশ্চিত অন্তর এখন হাউমাউ করে কাঁদত। পুরো হাসপাতাল ভারী হয়ে উঠত অন্তরের আত্মচিৎকারে। কিন্তু ছেলে মানুষ যেভাবে কাঁদতে পারে না, কষ্টে তাদের দম বন্ধ হয়ে আসে, বুকে ব্যথা হয়, তবুও শব্দ করে কাঁদে না তারা। অন্তর ঋতুর মুখটা সাদা কাপড়ে ঢেকে দিল। তার বোন যাদের জন্য মারা গেল তারা তো এখনো জীবিত। আচ্ছা, এই সমাজে বিচার ব্যবস্থা তো দুর্বল কেন? ধর্ষক দিব্যি ঘুরে ফিরে মাথা উঁচু করে বাঁচে, আর ভিকটিম হয়তো সুইসাইড করে, নয়তো বেঁচে থাকলে সমাজের মানুষগুলো তাদের মেরে ফেলে। জাহিন অন্তরের সাথে সাথে সব কিছু সামলে নিচ্ছে। ঋতুকে কবরস্থ করে এসে অন্তরের পাশে বসলো। অন্তরের চোখে তখন জ্বলন্ত অগ্নিশিখা, হৃদয়ে দহনের অনল। জাহিন অন্তরের কাঁধে হাত রেখে বলল, তুই এভাবে ভেঙে পড়লে আঙ্কেল আন্টিকে কে সামলাবে? অন্তর হঠাৎ জাহিনের গলা চেপে ধরে বলল, তোর বেড়াল কি করছিল সেই স্থানে? জাহিন ঠান্ডা মাথায় বলল, তুই কি পাগল হয়েছিস? ম্যারিনো বাসায় পৃথিবীতে এরকম দেখতে বেড়ালের অভাব নেই। তাহলে ঋতু তোর নাম কেন নিতে চাইছিল? ঋতু আমাকে ভালোবাসে, তুই জানিস তো। হয়তো শেষবার আমার সাথে কথা বলতে চাইছিল। বিশ্বাস কর, ঋতু বেঁচে থাকলে আমি ঋতুকেই বিয়ে করতাম। তুই নিজেকে সামলে নে। আমি ঋতুর সাথে অন্যায়কারীদের বিরুদ্ধে প্রমাণ একত্র করি। এদেরকে ছাড়বো না। আমি কি করে নিজেকে সামলাবো? আমার ফুলের মতো নিষ্পাপ বোনটাকে ওরা কুৎসিত করেছে, মেরে ফেলেছে আমার বোনটাকে। ওই তো সেদিন আমার বোনটা ফুচকা খাওয়ার বায়না ধরলো। আমাকে মান্নাতের সাথে কথা বলতে হবে। হতে পারে যারা মান্নাতের সাথে এই জঘন্য কাজ করেছে তারাই ঋতুর সাথে এমনটা করেছে। আমার বোনটা ফুটে ওঠার আগেই ঝরে গেল। পৃথিবীতে থাকা মানুষ নামক পশুগুলো বাঁচতে দিল না আমার বোনটাকে। ওদেরকে আমি ছাড়বো না। বাসায় চল। সায়না নয়নার সাথে কথা বলা শেষ করে মিতা বেগমের রুমের দিকে চলে গেল। নয়না খাবার শেষ করে উঠে বসলো। সুন্দর দেখতে একটা জলপাই রঙের শাড়ি পরল, চুলগুলো আঁচড়ে বেনি করে নিল, ঠোঁটে হালকা করে লিপস্টিক লাগালো। আয়নায় নিজেকে দেখে নিয়ে সরে এলো। আবার গেল আয়নার সামনে, ড্রেসিং টেবিল থেকে কাজল তুলে চোখে লাগালো। শেষবারের মতো নিজেকে আয়নায় দেখে হিজাব ঠিক করে নিল। পেছন থেকে মেহিনুর বলে উঠল, বয়স কম হলেও ছেলে বশ করার কলা কৌশল ঠিকই জানো দেখি। আপু আপনি? তা এত সাজগোজ করে কোথায় যাচ্ছ? ওনার সাথে একটু বাইরে বের হব। তুমি কি এই সংসার সামলাতে পারবে? পারবো না কেন? না পারলেও ধীরে ধীরে শিখে নেব। তোমার বরকে খুশি করতে পারো তো? নয়না শক্ত গলায় বলল, এসব কেমন কথা আপু? আমার বর আর আমার মধ্যকার বিষয় নিয়ে আপনি কথা বলার কে? আমরা কে কাকে কতটুকু খুশি করতে পারবো সেটা আমরা দুজন জানলেই হবে। আমার দেরি হচ্ছে, বের হবো আমি। তো তোমাকে ধরে রেখেছে কে? আমার রুম থেকে আমি চলে যাব। আপনি কি করবেন? মেহিনুর বেরিয়ে গেল। যেতে যেতে বলল, বয়সের চেয়ে কথার ধার বেশি।
ইচ্ছে পাকামি। নয়না রুমের দরজা বন্ধ করে বেরিয়ে এলো। মেহেনুর আর জাহিন, এই দুটো মানুষকে ঠিক বুঝতে পারে না নয়না। উদ্ভট লাগে দুজনকেই। মিতা বেগমের কাছ থেকে বিদায় নিয়ে দুজনে বেরিয়ে পড়ল। শায়না বলল, ভাবি, তুমি তোমার দেবকে বুঝাবা। এত পাগল কেন হয়ে যাচ্ছ? পুরুষ মানুষ যদি একবার বুঝতে পারে তুমি তার জন্য পাগল, তাহলে সে তোমায় মূল্য দেবে না। নিজের ব্যক্তিত্ব ধরে রেখে তারপর প্রেম ভালোবাসা। কিন্তু ওই ডাক্তারকে আমার চাই। বুঝলাম চাও, তাই বলে উন্মাদ হয়ে যাবে না। আচ্ছা ভাবি, এখন থেকে কম কম ভালোবাসা প্রকাশ করব। নয়না জিয়ানকে কল করলো। জিয়ান নয়নার কল কেটে দিয়ে ব্যাক করলো। এই বিষয়টা ভালো লাগে নয়নার। পুরুষ মানুষের ছোট ছোট কাজেও যত্ন লুকিয়ে থাকে। নয়না রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মেরি জান, কত দূর এসছো? আগে বলুন, সকাল সকাল আমাকে না বলে কোথায় চলে গিয়েছিলেন? নাহিদের সাথে দেখা করলাম, সেখান থেকে নাহিদ কিনে অনিকেতের বাসায় এসছে। তো বলে যাওয়া যায় না বুঝি? তুমি ঘুমাচ্ছিলে তাই ডিস্টার্ব করিনি। আচ্ছা শোনো, তুমি ভিডিও কল করো, আমি করছি। ভিডিও কল কেন? দেখতাম বউটাকে কেমন লাগছে, সে সকালে এক নজর দেখে এসছে, একদম মন পুরো দেখার জন্য। আহা গো, শুনুন, আমি তো আসছি, সরাসরি দেখতে পাবেন, মোবাইলে দেখতে হবে না। হবে না কেন, আমি দেখবই। কি বাচ্চামো করছেন? আপনি কিন্তু পাইলট রেজা চৌধুরী ভুলে যাচ্ছেন। তোমার কাছে আমি সত্যি তোমার হাজব্যান্ড, যে কখনো তোমার কাছে বাচ্চাদের মতো আবদার করবে, আবার কখনো রোমান্টিক বরের মতো আদরে আদরে ভরিয়ে দেবে। চুপ করুন, পাশে শায়না আছে তো, মুখে কিছু আটকায় না। এমন কি করলাম? আমি কি বলেছি তোমাকে কোলে নিয়ে ঠোঁটে চুমু খেতে ইচ্ছে করে? নাকি বলেছি তোমাকে তোমার কোমরের তিলটা আমাকে আকর্ষণ করে? নাকি বলেছি? কথা শেষ হওয়ার আগেই নয়না বলল, চুপ করুন বেশরম লোক। বউয়ের কাছে আবার কিসের শরম? শরম তো সব লুটিয়ে দিয়েছে তোমার উপর বউ। আপনি শুধরাবেন না? কোনো চান্স নেই, উল্টো বিগড়ে যাব। সামলাতে পারবে তো? আপনাকে আমি কেন সামলাবো? আপনি কি ফিরে খাওয়া বাচ্চা নাকি? ফিরের খাওয়া বাচ্চা না হই, পুরো আস্ত বউ খেয়ে ফেলো রোমান্টিক বর তো। নয়না খট করে কল কেটে দিল। লোকটার মুখে কিছু আটকায় না, যা মুখে আসে তাই বলে। শায়না বলল, এত লজ্জা পেতে হবে না পিচ্ছি ভাবি, আমি এসব কিছু শুনিনি। আহা, কি রোমান্টিক প্রেম। তবে জানো আম্মু কি বলে? কি বলে ফুপি? আম্মু বলে বিয়ের প্রথম বছর থাকে রসমালাইয়ের মতন প্রেম, দ্বিতীয় বছর থাকে মিষ্টির মতো প্রেম, এরপর পুরো জীবন করলার মতো। নয়না হেসে বলল, দারুণ কথা তো। তবে একসাথে থাকতে থাকতে তো একজন আরেকজনের অভ্যেস হয়ে যায়। সবার হয় না। বর্তমানে যে হারে ডিভোর্স বেড়েছে, কেউ কম্প্রোমাইজই করতে রাজি না। অথচ কম্প্রোমাইজ না করলে বিবাহিত জীবন মেনটেন করা যায় না, যে কোনো একজনকে হালটা ধরতে হয়। সবাই এখন বেটার খুঁজে, যাকে পেয়ে যায় তার কদর কমে যায়। নয়না বলল, হয়তো। গাড়ি এসে অনিকেতের বাসার সামনে থামলো। অনিকেত কফিতে চুমুক দিতে দিতে বলল, দেখ, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি বিয়ে করব না। আমি সিরিয়াসলি বলছি, আমি বিয়ে করব না। আর করলেও আমার মতো অসহায় কাউকে করব। আমি ছেলে মানুষ, সফল একজন ডাক্তার। তারপরও আমাকে যদি রিজেক্ট হতে হয় পিতৃ পরিচয়ের জন্য, তাহলে আমার মতো অবস্থানের মেয়েদের কি ফেস করতে হয়? এসব ইমোশনাল কথাবার্তা বাদ দে, আমি ফুপির সাথে কথা বলবো। তোকে শায়না ভালোবাসে, তোর ওকে বিয়ে করতে হবে। আমি তো ভালোবাসি না, কারণ আমি ভালোবাসার সীমারেখা জানি। তুই মিথ্যে বলছিস, তুই জানিস তুই ভুল। শায়নাকে তুই অল্প হলেও মনে জায়গা দিয়েছিস, নিজের মনের সাথে কেউ মিথ্যে বলতে পারে না। আমি বিয়ে করব না। শায়না রুমে ঢুকেই বলল, মগের মুল্লুক তো বিয়ে করবে না? বিয়ে করতেই হবে, আজ এক্ষুনি বিয়ে করব। ভাইয়া, কাজী টাজি কি কি লাগে নিয়ে আসুন। আজ ডাক্তার অনিকেত মাহমুদের সঙ্গে শায়নার বিয়ে, ব্যাস। এরপর আর কোনো কথা শুনবো না। আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবো না মানে কি? মানে আমি আপনাকে বিয়ে করব না। আপনার বাবা মা যদি আপনাকে আমার হাতে তুলে দেয়, তবেই আমি আপনাকে নিজের করে নেব, নয়তো কোনো দিনও না।
আপনার বাবা মা জন্মের পর থেকে আপনার জন্য যা যা করেছে সেসবের বিনিময়ে তাদের অসম্মান আর লজ্জা উপহার দেবেন? বাসায় চলে যান। নয়না বলল। ভাইয়া আপনি একদম সঠিক কথা বলেছেন। আগে ফুপ্পিকে রাজি করাতে হবে, তাদের মানিয়ে তবেই বিয়ে।